এই মেয়ের সাথে কোনো দিক দিয়ে যায় আমার সাথে? বলতো তোরা। এই বস্তি মেয়েটা ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়ে যাচ্ছে আমার। এই বলতো তোরা, একে কি করা উচিত? নিহানদের গ্যাংয়ের একটা মেয়ে দিয়া বলে উঠল। একে একটা ছড় কেন দিয়েছিস? আরো 4-5টা দে। দিয়া নিহানকে পছন্দ করে। নিহান ভাইয়া সত্যি আমাকে দুগালে আরো 3টি থাপ্পড় মারলেন। এত জোরে মেরেছে যে ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়ছে। রক্ত দেখে তার বন্ধুরা একটু ঘাবড়ে গেল, তাই আমাকে শাসিয়ে সামনে থেকে চলে যেতে বলল। আমি চারপাশে চোখ বোলালাম, বেশিরভাগই হাসছে। মাথা নিচু করে ধীর পায়ে কলেজের পেছনের বকুল গাছতলায় বসলাম। পাশেই একটা পুকুর আছে, অঝোর অশ্রুধারায় মুখের রক্ত ধুয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি পুকুরের দিকে। চলুন আমার পরিচয় আর এসব ঘটার কারণটা জেনে নিই। আমি তৌসি, এবার অনার্স প্রথম বর্ষে আছি। আর যে এত সময় আমার সাথে এমন অমানবিক আচরণ করলো তিনি আমার ফুফাতো ভাই নিহান আবরার। আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। উনি মাস্টার্সে আছেন। অনেক সুন্দর দেখতে, ফর্সা গায়ের রং, 6 ফুট হাইট, অনেক স্মার্ট। আর এই ইউনিভার্সিটির ভিপি অনেক ব্রিলিয়ান্ট। গত বছর আমি ওনাকে বলেছিলাম ভালোবাসি, তারপর থেকে এরকম আচরণ করেন আমার সাথে। এর আগে আমাকে অনেক আদর করতো ভাইয়া। ওনার গাইডেন্সের জন্যই আমি সব সময় টপ রেজাল্ট করি, কিন্তু এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা খুব ভালো হবে না। এর কারণও নিহান ভাই। আমার পরিবারের লোকগুলো কোনো কারণে আমাকে পছন্দ করে না। কী কারণ তা আমি এখনো জানি না। কারো থেকে জানবো সেই উপায়ও নেই, কারণ আমার সাথে ভালোভাবে কেউ কথাই বলে না। তাদের কথা আমি অপয়া, অলক্ষী। এখন আর ব্যাখ্যাও খুঁজি না, অভ্যাস হয়ে গেছে এসবের। তাদের সাথে সম্পর্কটা টাকার, শুধু যখন যা লাগে পেয়ে যাই, শুধু তাদের ভালোবাসা ছাড়া। আমি ভাবছিলাম বসে, কি করলাম আমি? ভাইয়া তো নিজেই ডাক দিলেন। ভাইয়ার করা নিষেধের জন্য ইউনিভার্সিটিতে কখনো তার সাথে কথা বলিনি, এমনকি কেউ জানেও না যে তিনি আমার কাজিন হন। তাহলে এসব ভাবছি আর কারো ধাক্কায় হুঁশ এলো। পাশে ফিরে দেখি আমার প্রাণ প্রিয় এবং একমাত্র বান্ধবী কুহু ফার্স্ট এড বক্স নিয়ে পাশে বসলো। আমি চুপচাপ ওর কাঁধে মাথা রাখলাম। এখন আর কান্না পাচ্ছে। কুকুর আসতে দেরি হয়েছে আজ। ও এখনো আমার মুখ দেখেনি, তবে শুনতে পেয়েছে আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। মুখটা তুলে আঁতকে উঠল। এ কি তোষি, তোর 2 গালে 10 আঙ্গুলের দাগ বসে গেছে, ঠোঁটের কোন দুটো তো ফেটে গেছে, খুব ব্যথা করছে তাই না? দেখি, আয় মলম লাগিয়ে দিই। তো চুপ করে বসে আছে আর কুহু ছলছল চোখে তৌসির মুখ পরিষ্কার করে মলম লাগিয়ে দিচ্ছে। আজকে কিছু বলেছিলি তুই ভাইয়াকে? না, জানি না কেন করলো। অনেক তো হলো, এবার নিজের কথাটা ভাব। আর কত অপমান সহ্য করবি? আজ তো ভরা ক্যাম্পাসে বোন হিসেবে তো অন্তত এসব না করলেও পারতো। বাদ দে তো, যাকে নিজের পরিবারে ভালোবাসে না তাকে বাইরের মানুষ আর কি পাত্তা দেবে? আচ্ছা, দাগগুলো কখন মিটবে রে? বাসায় নিজের রুম পর্যন্ত তো যেতে হবে। নিজের ব্যথার কথা না ভেবে তুই বাসায় কিভাবে যাবি তাই ভাবছিস? মনের ব্যথাটা দেখলি না? আমার এই অবস্থা নিয়ে কারো মাথা ব্যথা হবে না, শুধু তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুই তো জানিস, নতুন করে আর কি বলবো? কুহু তৌসিকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি আমি তোকে, তুই আমার নিজের বোনের চেয়েও বেশি রে। আমি জানি, এখন ছাড়, লোকে দেখলে ভুল বুঝবে। সিরিয়াসলি এই অবস্থাতেও তুই মজা করছিস? চল, আজ ক্লাস করবো না, বাসায় যাই। ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে। কি বলিস? চল ডক্টরের কাছে, তারপর বাসে যাবি। তৌসি আর কথা বাড়ালো না, কারণ কুহু যেটা বলে সেটা করেই ছাড়ে। মাথাটা অনেক ঘুরছে। আস্তে আস্তে হেঁটে পার্কিংয়ে গেলাম কুহুর সাহায্যে। একবার আর চোখে দেখলাম নিহান ভাই তাকিয়ে আছে, কিন্তু আমি সরাসরি তাকালাম না। গাড়িতে বসলাম। গাল থেকে রক্ত পড়াটা কমছে না। ধুর, অসহ্য। সাদা ড্রেসটা ভিজে গেছে অনেকটা। বাসায় ঢোকার সময় দেখলাম কেউ নেই ড্রয়িং রুমে। দ্রুত বের হয়ে চলে গেলাম নিজের ঘরে। তারপর দরজা লক করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম। কুহুর সামনে কাঁদিনি, কারণ মেয়েটা খুব ভালো। আমি ব্যথা পেলে মনে হয় ও নিজেই বেশি কষ্ট পাচ্ছে। আর আমার কান্নাটা আমি কাউকে দেখাতে চাই না। আমার অশ্রুগুলো খুব লক্ষ্মী। আমার একদমই অবাধ্য হয় না। সারাদিন কিছু খেলাম না। আর আজকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভাইয়া। রাত 10টা বাজে। দরজার ওপাশে মা দাঁড়িয়ে খুব জোরে নক করছে। আমি দরজা খুললাম না। না খেয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস? খেয়ে নে মুখ পুরি। মায়ের কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল।
আমি শান্তভাবে দরজার অন্য পাশ থেকে বললাম, সার্ভেন্ট পাঠাতে আর আমাকে নিয়ে না ভাবলেও চলবে তাদের। এটুকু বলে ফিরে এলাম। তারপর ঝাল ছাড়া স্যুপ দিতে বললাম। সেটা খেয়ে মেডিসিনগুলো নিয়ে শুয়ে পড়লাম। অনেক কেঁদেছি। মাথাসহ চোখগুলো ব্যথা করছে, ঘুমানো দরকার। চোখ বুঝলাম ঘুমানোর জন্য। গভীর রাতে গা কাঁপিয়ে জ্বর এলো। ডক্টর বলেই দিয়েছিল। এতটাই তাপ আর অসুস্থ লাগছে যা না চাইতেও হালকা গোঙাচ্ছি। রুমের পাশ দিয়ে বড় ভাইয়া যাচ্ছিল। আমার দরজা লক থাকে না, তাই ঢুকে পড়ল। কাটাচ্ছি দেখে ভাইয়া সবাইকে ডেকে আনলো। আমুলজা মরণ, এত রাতে ভোগ বাঁধিয়ে নিয়েছে, মরতে পারিস না তুই, অসহ্য। মা থাম তো। টেবিলে মেডিসিন দেখে বুঝলো খেয়েছি, তাই আর ডক্টর ডাকলো না। ঘরে একটা মেডকে রেখে চলে গেছে সবাই। মা তো আসেনি দেখতে। এদিকে নিহান, এমন অস্থির লাগছে কেন? তো সে ঠিক আছে তো? ঘড়িতে তো রাত 3টা বাজে। ধুর, আমি কেন ওর কথা ভাবছি? বেয়াদবটা জাহান্নামে যাক, ও যোগ্যই না আমার চিন্তাতে আসার। নিহান ঘুমিয়ে পড়ল। পরদিন তৌসি ভার্সিটি আসেনি। না চাইতেও চোখগুলো ওকে খুঁজছে। 3 দিন কেটে গেছে। তৌসি আসেনি ভার্সিটিতে। নিহান কুহুর সামনে যেয়ে দাঁড়ায়। নিহানকে দেখলেই রাগ উঠে যায় কুহুর। পাষণ্ড লোক একটা, কিন্তু সিনিয়র দেখে কিছু বলতে পারে না। তৌসি ক্লাসে আসে না কেন? ওর তো জ্বর 3 দিন ধরে। তা আর কথা না শুনেই নিহান বেরিয়ে গেল তৌসির বাড়ির উদ্দেশ্যে। আজব লোক। তৌসি ঘুমিয়ে আছে। মুখটা একদম শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এখনো খায়নি। বিকেল হয়ে গেছে। মেয়েটা একদম নিজের খেয়াল রাখে না। মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দেখলো গালগুলোতে এখনো হালকা দাগ আছে, আর 2 ঠোঁটের কোণেই রক্ত জমাট বাঁধা এখনো। জ্বরও আছে। তৌসি চোখ খুলে দেখলো নিহান নিজের গালে হাত দিয়ে তৌসির দিকে তাকিয়ে কিছু ভাবছে। এতটাই ভাবনায় বিভোর যে তৌসি উঠে গেছে খেয়াল করেনি। ভাইয়া কখন এলে? নাহিনের হুঁশ ফেরে। এই তো মাত্রই। কিরে, এখনো খাবার খাসনি যে? আর জ্বর বাঁধানি কিভাবে? তার দিকে তাচ্ছিল্য ভরা চাহনি আর বাঁকা হাসি দিয়ে বললাম, ব্যথার জন্য। নাহিন কথায় এই রাতে রুম থেকে বের হয়ে গেল। তারপর সার্ভেন্টদের খাবার পাঠাতে বলে সবার সাথে দেখা করতে গেল। একটু পর পরম যত্নে খাবারগুলো খাইয়ে দিল জোর করে তৌসিকে। খাওয়া শেষে, আচ্ছা ভাইয়া, আমি কি করেছিলাম? এরকমটা কেন করলি? নিহান চুয়াল শক্ত করে বলল, তুই জানিস না কি করেছিস? তোর এত সাহস কি করে হলো আমার কথা অবাধ্য হবার? মানে আমি সত্যি জানি না। বলবা কি করেছি? তুই আমার বন্ধু রবিনকে কেন বলেছিস তুই আমার কাজিন? বলেছিলাম না কেউ যেন না জানে। রাজন আঙ্কেলের ছেলে রবিন? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে নিস ওকে? উনি তো বাপের বিজনেস পার্টনার। গত সপ্তাহে এসেছিল বাসায়, সাথে রবিন ভাইয়াও ছিল। ড্রয়িং রুমে তো ছবি আছে, সেখান থেকে জানতে পারে। নিহান কথাগুলো শুনে চুপসে গেল। একটাবার ভেবেছেন আমি ইউনিভার্সিটিতে কিভাবে যাব? যা বলেছেন সত্যিই বলেছেন, তবু বিশ্রাম নিতে বলে বের হয়ে গেল নিহান। আমি চেয়ে রইলাম তার যাওয়ার দিকে। সবসময় কথার মাঝে চলে যায় ছেলেটা। কি ভাবছেন? এরকম একটা কাজ করার পরেও কেন আমি তাকে কিছু বললাম না? তার কারণ হলো, আমাকে আমার পরিবার যতটা ঘৃণা করে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসে নিহান ভাইকে তারা। ফুপির একমাত্র ছেলে যে, তার দিকে চোখ রাঙিয়ে কথা বললে দেখা যাবে আমার চোখগুলোই উপড়ে নেবে তারা। আজ ভার্সিটিতে এসেছি, সব ক্লাসমেটগুলো আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসাহাসি করছে। কিছু সময় চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না। চলে গেলাম সবার সামনে দাঁড়িয়ে বললাম, অ্যাটেনশন প্লিজ গাইজ। তোমরা ভালো করেই জানো ভিপির গ্যাং কতটা ভয়াবহ। মনে নেই তোমাদের গত সপ্তাহে 2য় বর্ষের একটা আপুকে গর্ভবতী বলে কতটা অপমান করলো? অথচ ওটা মিথ্যা ছিল। আচ্ছা, আমাকে কখনো নিহান ভাইয়ের সাথে কথা বলতে দেখেছো তোমরা? সবাই একসাথে না বলে উঠলো। তাহলে তোমরা ভালো করেই বুঝতে পারছো এটাও মিথ্যা। তারপরেও মজা নিচ্ছ। তোমরা আমার ক্লাসমেট হয়ে এরকম করলে কিভাবে হবে? এখন তোমরা এটাও বলতে পারো যে তাহলে প্রতিবাদ করলাম না কেন? আমি ইচ্ছে করেই চুপ ছিলাম, কারণ ওদের সবাই ভয় পায়। কেউ আমাকে সাপোর্ট করতো না, তারপর ভার্সিটি থেকে বের করে দিত। আর এখন এই ভার্সিটি থেকে বের হওয়া মানে আমার 1 বছর নষ্ট। সরি, আমাদের তোমাকে সাপোর্ট করার কথা ছিল। আমরা সত্যি খুব দুঃখিত। সবাই সরি বলল তৌসিকে। তৌসি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল।
কুহুর দিকে তাকাতেই ও এসে জড়িয়ে ধরে বলল, প্রাউড অফ মাই স্টার, ইউ আর রিয়েলি সো ব্রেভ। ক্লাসের সবাই নর্মাল হয়ে গেল তৌসির সাথে। ছুটির পর তোষী রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল আনমনে। কুহু চলে গেছে আগে। নিহান বাইক নিয়ে থামল। এই তোষী। তৌসি চমকে উঠল, তারপর নাহিনের দিকে এগিয়ে গিয়ে বলল, জি ভাইয়া। তোর গাড়ি কোথায়? হেঁটে যাচ্ছিস কেন? ও ভুলে গেছি। এটা কেমন কথা? ও, আর বাসায় যাস না অনেকদিন হলো? আম্মু তোকে যেতে বলেছে। আচ্ছা যাব সময় করে। তুমি ক্যাম্পাসে যাচ্ছ তাই না? ড্রাইভারকে বলে দিও চলে যেতে। আসি। তৌসি চলে যেতেই নিহান ধমকে উঠল। এই দাঁড়া, তোকে যেতে বলেছি। তারপর একটা রিক্সা ডেকে তুলে দিল। সাবধানে যাস। আমি অবাক হয়ে এই মানুষটার ব্যবহার। কখনো মনে হয় অনেক বেশি ভালোবাসে, আবার কখনো মনে হয় আমি তার চোখের বালি, অথবা মুখে পড়ে আয়েশ করে চিবানো বিরিয়ানিতে দাঁতে কামড় লাগা অপ্রত্যাশিত এলাচ। আকাশ পাতাল ভাবতে ভাবতে চলে এলাম বাসায়। রাতে পড়তে বসলাম। অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। আর নিহান ভাইয়া, জানি না, ভাবতে চাই না, আর মনে তীব্র একটা চাপা অভিমান কাজ করছে। সত্যিটা জেনে ভদ্রতার খাতিরে একবার সরি তো বলতে পারতো। অবশ্য ভালোই হয়েছে সরি বলেনি, কারণ সরি দিয়ে তো আর মনের কষ্টটা লাঘব করতে পারবে না। সম্মান যা যাওয়ার তা তো গেছেই। পরদিন ভার্সিটি গেলাম। গেট দিয়ে ঢুকতেই ডাক পড়লো। নিহান ভাইয়ের বান্ধবী দিয়া আপু ডেকেছে। কেন ডাকলে ভেবে পাচ্ছিলাম না। 307 নম্বর রুমে ডেকেছে। সিনিয়র, বা ওখানে সিনিয়ররা পানিশমেন্ট দেয়, ওটার নিকনেম হলো টর্চার সেল। রুমে ঢুকলাম। দিয়া আপু আর তার বাকি বন্ধুরাও আছে। নিহান ভাইয়া নেই শুধু। আমাকে দেখেই তেড়ে আসলো দিয়া আপু। এই, তোর কত বড় সাহস! আবারও নিহানের সাথে কথা বলেছিস গতকাল? কুল আপু, আমি ইচ্ছে করে কথা বলিনি। উনি নিজেই এসেছিলেন বাইক থামিয়ে কথা বলতে। মিথ্যা কথা। তোমাকে মিথ্যে বলে আমার লাভ? আচ্ছা আপু, আমাকে এর আগে কখনো নিহান ভাইয়ের সাথে কথা বলতে দেখেছো? অথবা তোমাদের আশেপাশে দেখেছো? দেখোনি তাই না? তাহলে হঠাৎ আমি কিভাবে তাকে বিরক্ত করলাম? তুমি তো তার 24 ঘন্টার আপডেট জানো, তাই না আপু? তার মানে ও তোমাকে জার্ক করেছে? তবে তুমি চুপচাপ কেন সহ্য করলে? কিছুই বললে না? আচ্ছা আপু, কিছু কথা বলি, শুনে হাইপার হবে না। যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দেবে, ঠিক আছে? হুম। ধরো তোমাদের সেদিনের ব্যবহারের জন্য আমি তোমাকে একটা চর মারলাম, তুমি অপরাধী সেটা প্রমাণও করলাম, তাই ভার্সিটি থেকে আমি বেঁচে গেলাম, ওকে? তো তারপর তোমার গ্যাং তাদের থেকে রেহাই পাবো? ধরো কোনোভাবে পেলাম। এরপর তোমার বাবা মা যদি জানে যে আমি তোমাকে মেরেছি, তারা আমাকে ছেড়ে দেবে বলো? না। তাহলে দেখো, তোমার সাথে অন্যায় হলে কতগুলো মাধ্যম আছে যার মাধ্যমে আমাকে শাস্তি দিতে পারবে। কিন্তু আমার এসব কিছুই নেই। আমি যদি এখন তোমাদের নামে বিচার নিয়ে ভিসির কাছে যাই, কেউ কি কথা বলবে তোমাদের বিরুদ্ধে? কিভাবে প্রমাণ করব তোমরা আমার সাথে অন্যায় করেছো? তারপর বন্ধু মহল, আমার একটাই বান্ধবী, আর পরিবার বাদ দাও। আসলে আমি তোমাদের সাথে ঝামেলায় জড়াতে চাই না, কারণ আমার জন্য কোনো ঢাল তলোয়ার নেই, মাথার উপর পরিবার নামক ছাদ নেই, তাই তোমাদের সাথে পাঙ্গা নিতে চাই না। পড়ালেখা করতে আসছি ভার্সিটিতে, সেটাই মন দিয়ে করতে চাই। হ্যাঁ, কষ্ট পেয়েছি, জ্বরেও ভুগেছি 4 দিন, তবে বেঁচে আছি তো, এই অনেক। আর নিহান ভাইয়ার সাথে আমার কিছু নেই। ভাইয়া কিভাবে যেন জেনে শুনে আমি অসুস্থ ছিলাম, তাই জিজ্ঞেস করেছে। আসি আপু। চলে যাচ্ছিলাম দিয়ে আপু বলে উঠল, তোমার বাবা মা নেই? তুমি কি এতিম? মাথাটা পেছনের দিকে ফিরে বললাম, না আপু, সবই আছে, তবে আমার থেকেও কিছু নেই। পেছনে ফিরে আর তাকালাম না, সোজা চলে গেলাম ক্লাসে। সবার চোখেই পানি চলে এসেছে। মেয়েটা কেমন যেন জীবিত আছে ঠিকই, তবে নিষ্প্রাণ হয়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই দেখলো নিহান। ওর শেষ কথাটা বারবার কানে বাজছে, তবে আমার থেকেও কিছু নেই। ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসলাম। মন দিয়ে সবগুলো ক্লাস করেছি। আজকে সব টিচারগুলো ইমপ্রেস হয়ে গেছে, সবগুলা পড়া পড়ে এসেছি বলে। ক্লাস থেকে বের হয়ে নিহান ভাইয়ার মাঝে চোখ আটকে যায়। মাশাআল্লাহ, এই ছেলেটা এতটা সুন্দর না হলেও হতো। চকলেট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, সানগ্লাসে অনেক জোশ লাগছে। মনে হচ্ছে ধরে গিলে খেয়ে ফেলি। নিজের দিকে তাকালাম, সত্যি তো বলেছে, ভাইয়া তার সাথে মানায় না আমাকে। আমিও ফর্সা, তবে আমার
ফ্যাশন সেন্স এত আধুনিক না, এখনো 3 পিসই পরি। আর সাজ বলতে আমার কোমর পর্যন্ত চুলগুলো কখনো ছেড়ে দেই বা সুন্দর করে বেঁধে ফেলি, আর ঠোঁটে লিপ গ্লস আর চোখে কাজল, ব্যাস। এইসব রং টং ব্যবহার করি না বলেই আমার ঠোঁট জোড়া এতটা গোলাপি এখনো। ও হ্যালো, নিহান ভাইকে গিলে খাওয়া আর নিজের সাথে কম্পেয়ার করা শেষ হলে এবার আমরা যাই। বেশ অবাক হলাম, ও বুঝলো কিভাবে? এটা নতুন কিছু না, মুখস্থ হয়ে গেছে আমার। এবার চল, আজকে বাইরে লাঞ্চ করব। তৌশির গাড়ি বের হবার সময় নিহান খেয়াল করলো ওর বাড়ির দিকে যাচ্ছে না গাড়িটা। দিয়ার ডাকে আবার মনোযোগ দিল আড্ডায়। তোরা যাই বলিস না কেন, তৌশি মেয়েটা অনেক সুন্দর রে। ওকে দেখলেই আমি নিজেকে সামলাতে পারি না। উফ, এত মেয়ের সাথে রাত কাটালাম, ওদের সাথেও অতটা মজা পাইনি যতটা শান্তি আমি ওই মেয়েটাকে দেখে লাগে। আমার ওকে চাই রে, অন্তত এক রাত। না, এক রাতে কিছুই হবে না, যতদিন না খায়েশ মেটে। নিহানের কপালের রগ ফুলে উঠেছে রাগে, হাতটি করে নিচের রাগ সামলানোর চেষ্টা করছে। রবিন অবাক হয়ে দেখছে, নিজের কাজিনের ব্যাপারে এত বাজে কথা বলছে, তাও চুপ করে আছে, আবার রাগ সামলাচ্ছে। আজব তো, কিন্তু কিছু বলল না। নিহান কেন যেন তৌশির ব্যাপারে কথা বলতে চায় না। পেয়ে যাবি, তবে তোর ওকে রাজি করাতে হবে। আমার বা হাতের খেল দেখ, তবে কাল আমার জাদু। রবিন রাগ করে উঠে চলে গেল। কতটা জঘন্য হলে নিজের কাজিনকে এভাবে ছি। পেছন থেকে নিহান হাত রাখলো রবিনের কাঁধে। রবিন কিছু বলবে তার আগে নিহান বলে উঠল, আগামীকাল তৌশির আসল রূপ দেখবি, তাই এখন এত মায়া করিস না ওর জন্য। চল লাঞ্চ করে আসি। নিহান রবিন রেস্টুরেন্ট ঢুকে দেখে তৌশি কুহু খাবার খাচ্ছে। চল ওদের সাথে বসি। নিহান চোখ পাকিয়ে বলল, যা বস ওদের সাথে। আমি তো মজা করলাম বন্ধু। নিহান আর কথা বাড়ালো না, খাবার অর্ডার করতে লাগলো। দোস্ত, এটা নিহান ভাই না? হ্যাঁ, চুপ করে খা টাকাস। তিনি বিরক্ত হলে আবার আমাকে অপমান করতে চলে আসবে। বাবা, আজ তোর হলোটা কি রে? যেই কথা এতদিন তোকে আমি বলে আসছি, আজকে সেটা নিজে থেকে তুই বলছিস? বাদ দে। তৌশি স্যুপ খাচ্ছিল, হঠাৎ করেই শ্বাসকষ্ট হতে লাগলো, আর কাশি তো আছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে। মহিলা স্টাফরা এসে চেষ্টা করছে শান্ত করার, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। নিহান ওয়াশরুমে গিয়েছিল, এসে দেখে তৌশিদের টেবিলটা সব স্টাফরা ঘিরে আছে আর কুহু আছে। নিহান দৌড়ে গেল। কুহু কি মাশরুম খেয়েছে এখন? এই স্যুপে তো মাশরুম নেই, থাই চিকেন স্যুপ। এটায় মাশরুম আছে? চেঁচিয়ে জিজ্ঞেস করলো ওয়েটারদের। জি স্যার, মাশরুম পাউডার দেওয়া আছে হালকা পরিমাণে। কুহু, ওর ব্যাগে দেখো মেডিসিন কিট আছে, ফার্স্ট বের করো। তৌশির মাথাটা নিজের পেট বরাবর ঠেকে ইনহেলার দিল, তারপর একটা মেডিসিন খাইয়ে গাড়িতে পাঠিয়ে দিল বাসায় যাওয়ার জন্য। তারপর ম্যানেজারের দিকে রাগে দৃষ্টি তাকালো। এটায় মাশরুম আছে, আমাদের মেনুতে লেখা নেই কেন? সরি স্যার, আসলে শুধু পাউডার দেওয়া হয়, তাই উল্লেখ নেই। কাল থেকে আপনার এই রেস্টুরেন্টও আর উল্লেখ থাকবে না পৃথিবীর বুকে। আমরা দুঃখিত স্যার। আজ আমি সঠিক সময় না আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আপনার কোনো আইডিয়া আছে? হোটেল ওনার এসে সবটা শুনল। নিহানকে খুব ভালো করেই চেনে তিনি, তাই চুপচাপ মাপ চেয়ে নিল, আর এটাও বলল পরবর্তী থেকে খাবারের সব ডিটেলস দেওয়া থাকবে। নিহান কিছু বলবে তখন রবিন ওকে নিয়ে বের হয়ে গেল। সমানে সহ্য করতে পারিস না, আর অগোচরে এত খেয়াল। বাহ, আরেকটু হলে তো এই রেস্টুরেন্টই বন্ধ করে দিচ্ছিলি। এত দূর ভাবিস কেন? আমার কাজিনো, ওকে প্রোটেক্ট করাটা আমার দায়িত্ব। রবিনকে রেখেই চলে গেল বাসায়। তৌশির বাসায় যত্ন হবে না, তাই ওর ফুফু এসে তার কাছে নিতে এসেছে। নিহানই পাঠিয়েছে মূলত। কিরে আপা, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? কতদিন পরে এলি বলতো? আসসালামু আলাইকুম বড় আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বিরক্ত হওয়া সুরে বলল, আমি না হয় আসি না, তোমরা কেন যাও না? আর ভালো থাকে কি করে? আমার মেয়েটা অসুস্থ, জানো কি তোমরা? ওর তো জ্বর ছিল, এখন ঠিক আছে। ঠিক নেই, ডাকো আমার মেয়েকে, নিয়ে যাব এখনই। তোমাদের উপর কোনো ভরসা নেই আমার। তৌশু ফুফুমণি এসেছে শুনে খুশি হয়ে গেল, কারণ এখন এই মাত্র আপন আমার তিনি। আমার মনে হয় আমি তারই মেয়ে, এত ভালোবাসে আমাকে। তৌশি নিচে নেমে এলো। ফুপিমণি, আমার মামনিটা তো আমাকে ভুলেই গেছে। এত অসুস্থ তাও জানালে না কেন? আর আজকে তো কত বড় দুর্ঘটনা হয়ে গেল।
কি হয়েছিল যার জন্য আমার মেয়েটা কষ্ট করে ছুটতে এসেছে এই মুখপুরের জন্য? মাশরুম খেয়েছিল না জেনে। এটার কই আছে জান, এত তাড়াতাড়ি মরবে না বুঝলি। আজাইরা চিন্তা করিস না। মা, তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো? তৌসি শোনা মা, চলো আজ ফুফি তোমাকে নিয়ে যাব। সে কি, এই তো এলি। তোমাদের বাড়িতে থাকার মতো পরিবেশ নেই তামজিদ। সোনামণিকে নিয়ে যাচ্ছি, সুস্থ হলে আসবে, যদিও আসতে চায় তাহলে। মুখপুরিটা আমার কলেজার টুকরা মাইয়াটারে কালো জাদু করছে। এই কাল নাকিনি ছাড়া কিচ্ছু বুঝে না। থাক মা, কষ্ট পাবেন না, একদিন আপা বুঝবে দুধ কলা দিয়ে কাল সব পোষার মজা। নাইলা রহমান পাগল হয়ে যাচ্ছে, তার ছোট রাজকুমারী এসেছে, কি খাবে না খাবে। আম্মু এত উতলা হয়েও না, আজকে ও তেমন কিছু খেতে পারবে না। ওর গলা মুখ ছিলে গেছে কাশতে কাশতে। লাইট কিছু করো। আর শোনো, রাত 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে যাবি আজকে। তৌসি হা করে তাকিয়ে আছে। এত খেয়াল করে কেউ ছেলেটা? পরদিন ভার্সিটিতে নিহান ভাইয়ের গ্যাং খুব বাজেভাবে টিস করছে, আর নিহান ভাই পাশে দাঁড়িয়ে হাসছে, তিনিও মজা নিচ্ছে। ইস, তোরা আমার হটিকে এত জ্বালাস কেন রে? জানি ওর ফিগারটা অনেক জোস, তোদেরও লোভ লাগে। আমি আগে খেয়ে নেই, তারপর তোরাও ভাগে পাবি, কেমন? তৌসি মাথা নিচু করে সব শুনছে। শোনো বেবি, আমিও তো ভনিতা করতে পছন্দ করি না, তোমাকে চাই আমার। তৌসি মাথা তুলে তাকালো এবার। না না, সারা জীবনের জন্য না, যতদিন না আমার খায়েশ মেটে, মানে কিছুদিন মজা করব আর কি, বুঝেছো নিশ্চয়ই। তৌসি বিস্ফোরিত চোখে তাকালো তামজিদের দিকে। হাতে তো শক্ত করে মুঠ করেছে, রাগে মনে হচ্ছে আঙুলগুলো তালু ছিঁড়ে অন্য পাশে বের হয়ে যাবে। ওরে বাবা, আমি তো সেই ভয় পেলাম। এমন ফোঁস করলে লাভ নাই সেক্সি, তোমার উপর আমাদের সবার নজর পড়ে গেছে, এখন শুধুই মজা দেওয়ার নেওয়ার পালা, বুঝলে ফুলটুসি? রবিন নিহানের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। অন্য সময় কেউ কোনো মেয়েকে ওর সামনে উল্টোপাল্টা কিছু বললে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়, আর সেখানে নিজের কাজিন। তৌসি নিহানের দিকে একবার তাকালো। সে তো মজা নেয়ার ব্যস্ত, এতটা চিপ আচরণ করছে তার বন্ধুরা, অথচ তিনি মজা নিচ্ছে। মনে হচ্ছে আমি কোনো বাজারে মেয়ে। মাথাটা নিচু করে দুফোঁটা পানি ফেললাম, তারপর চোখ বন্ধ করে নিলাম। আমি এতটা সস্তা তোমার কাছে ভাইয়া, মনে মনে আওড়াচ্ছি। তৌসি মাথা তুলে নিহানের দিকে তাকালে চোখের পলক ফেলে নিহান কিছু একটা ইশারা করতেই তৌসির চোখের শীতলতার জায়গায় তীব্র ক্রোধের আগ্নেয় লাভা ফুটে উঠল। তৌসি আমজিদের দিকে এগিয়ে এলো। হো রিয়েলি? আমি অনেকদিন মজা করি না। ভালোই হলো, এই শোনো, আগে তোমার সাথে মন ভরে মজা করব, তারপর বাকিরা যদি চায় তাহলে ওদেরও সুযোগ দিব। তোমার ইচ্ছে বেবি, তুমি যেহেতু রাজি তাহলে আর দেরি কেন? নিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি এই মুহূর্তটারই অপেক্ষা করছিল শুধু। তৌসি কথা বলতে বলতে তামজিদের একদম কাছে চলে এসেছে, ওর গেঞ্জির কলার টেনে লিপকিস করার মতো করে কাছে এগিয়ে যাচ্ছে। মজা তো করবই, আগে একটু ডেমো দেখো। তামজিদ খুশিতে আটখানা হয়ে যাচ্ছে, মেঘনা চাইতেই জলের মতো পেয়ে গেছে। শিওর সেক্সি? তৌসি ওর ঠোঁটের কাছাকাছি যে একটা বাঁকা হাসি দিল, তারপর শরীরের সর্বশক্তি জড়ো করে হাঁটু দিয়ে তামজিদের পুরুষাঙ্গ বরাবর একটা গুতা দিল। তামজিদ ওখানে হাত দেওয়ার আগে আর একটা লাথি মারল। গগন বিদারী চিৎকার দিয়ে হাত চেপে মাটিতে বসে পড়েছে তামজিদ, চোখ থেকে পানি বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জানো বড্ড বেশি মজা দিয়ে দিলাম। হ্যাঁ, আনন্দে অশ্রু বের হয়ে গেছে। চুলগুলো শক্ত করে টেনে ধরে বলল, খুব তেল গায়ে তাই না? এরপর বাড়াবাড়ি করলে। এখন শুধু লাথি মেরেছি, পরের বার চাপাতি দিয়ে কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাইয়ে দিব। মনে হয় না কুকুরও তাতে মুখ দেবে, ঝাড়া মেরে। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আর কার কার মজা করতে মন চায়, আসো সোনামণিরা আসো। সবাই মাথা নিচু করে আছে। হাউ ডিয়ার ইউ! ইউ জাস্ট শাট আপ বিচ। ও ম্যান, একটা মেয়ে হয়ে অন্য মেয়ের অসম্মান যখন মুখ বুঝে দেখছিলি, তাহলে এখন এত গায়ে দরদ উথলে পড়ছে কেন? তোর সাথেও কি মজা মেরে খুশি করে রেখেছে নাকি? হ্যাঁ। তৌসি এবার নিহানের সামনে যেয়ে দাঁড়ালো। অ্যান্ড ইউ আওয়ার সো কোল্ড ভিপি,
আমি চুপ করে আছি বলে এই না যে সব সময় থাকবো। সিনিয়র বলে সম্মান দেখিয়ে চুপ ছিলাম, কিন্তু এবার আপনারা বাড়াবাড়ি শুরু করেছেন। আপনার সাঙ্গপাঙ্গদের আমার থেকে দূরে থাকতে বলবেন, না হলে পরবর্তীতে যা হবে তার জন্য পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তৌসি আবার নিহানের বন্ধুদের দিকে ফিরে বলল, পরবর্তীতে কোনো মেয়েকে এভাবে অসম্মান করার আগে নিজের মা বোনের কথা একবার ভেবে নিয়েন, তাহলে যদি জানোয়ার থেকে মানুষ হন আপনারা। তৌসি চলে যাচ্ছে আর ক্যাম্পাসের সবাই তালে দিচ্ছে। ঝাঁসি কি রানী, তৌসিমণি। এবার বুঝলি তো কেন চুপ ছিলাম? আমি ওকে নিজের হাতে বড় করেছি, কাঁদতে শেখাইনি, প্রতিবাদ করতে শিখিয়েছি। কিন্তু ওর দুর্বল জায়গা হলো পরিবার আর আমি। হাজার অন্যায় করার পর টু শব্দ করে না। আর একটা কথা শুনবি? কি? তৌশিক ক্যারাটে চ্যাম্পিয়ন ন্যাশনাল লেভেলে, এখন রেস্টে আছে। কিছু মাস পর ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য যাবে। তৌশি নিজে খেয়াল নিজে রাখতে জানে, এই জন্যই বলেছিলাম তোকে ওর জন্য চিন্তা করিস না। আর এখন দেখবি ওকে ভার্সিটির আর কেউ ডিস্টার্ব করবে না কোনোদিনও। ও যেন একা নিজের দাপটে এই ভার্সিটিতে চলতে পারে, আমার কাজিন হিসেবে নয়। তার জন্য কাউকে বলতে মানা করেছি ও আমার কাজিন, বুঝেছিস? খুব ভালোবাসিস ওকে, তাই না? জানি না, কখনো ওভাবে ভাবিনি, কিন্তু সবসময় পুতুলের মতো বুকে আগলে রেখেছি। এখনো রাখি, তবে সেটা ওর অগোচরে। নিহান, তুই কিছুই বললি না কেন? এতটা অপমান করলো সবাইকে, এমনকি আমাকেও। বলেই ন্যাকা কান্না শুরু। বলা উচিত ছিল তোদের, তৌশিকে না। কিন্তু আমি চেয়েছিলাম তোরা শিক্ষাটা যেন প্র্যাকটিক্যালি পাস, তাহলে আর কখনো কারো সম্মান নিয়ে খেলবি না। তোরা আমার বন্ধু বলেই এত কিছু করছিস, কিন্তু তোদের লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। আর একটা কথা, তৌশি সত্যি খুব ডেঞ্জারাস মেয়ে। ওর থেকে তোরা দূরেই থাকিস, কারণ ও কথা কম আর কাজ বেশি করে। নিহান বের হয়ে যায়। আজকে অনেক খুশি লাগছে বাচ্চা মেয়েটার, এত রাগ আমাকে পর্যন্ত শাসালো। দিয়া রাগে ফুঁসছে। এই মেয়েকে আমি ছাড়বো না। এতটুকু মেয়ে আমাকে অপমান করে, ওকে শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। তৌশিক ক্লাসে ঢুকতেই সবাই অনেক প্রশংসা করলো। আজ পর্যন্ত কারোর সাহস হয়নি ওদের বিরুদ্ধে কথা বলার, আর প্রতিবাদ তো অনেক দূরের কথা। তোমরা চুপ থাকো বলেই তারা সাহস পায়। স্টুডেন্ট পাওয়ার সবার আগে। আমরা সবাই মিলে যদি ভিপির নামে কমপ্লেন করি, তাহলে সে টিকতে পারবে না। আমরা এখানে পড়তে আসি কারো গোলামি করতে বা তাদের অত্যাচার সহ্য করতে নয়। তোমাদের একতার অভাবের জন্যই ওরা দিন দিন হিংস্র হয়ে উঠছে। দরজায় দাঁড়িয়ে একজন শিক্ষক সবটা শুনে বলল, Proud of you, my girl. You are so brave. সবাই একসাথে বলে উঠল, ইয়েস শি ইজ। আজকে কুহু আসেনি ক্লাসে, তাই বিরক্ত লাগছে। আর কাল এসে এসব যখন শুনবে তখন মাথাটা চিবিয়ে খাবে। রাতে ছাদে বসে চাঁদ দেখছে তৌসি আর ভাবছে, আমার জীবনটা এরকম কেন হলো? কি অপরাধ করেছি আমি? আমার তো মনে পড়ে না এরকম কিছু। এত রাতে ছাদে কি করছিস? কথা না বলে চলে যাচ্ছিল। এই শয়তানটার সাথে কথা বলবো না আমি। নিহান হাত ধরে নিল। হাত ছাড়ো ভাইয়া। খুব রাগ হয়েছে? না হবার মতো কিছু করেছিস কি? আমাকে ক্যাম্পাসে শান্তিতে থাকতে না দিলে আমি কিন্তু ওয়াদার কথা ভুলে যাব। তোর সব ফালতু বন্ধুদের বোঝা না হলে আমি ওদের লাইফ স্পয়েল করতে দুবার ভাববো না। নিহানের হাত ছাড়িয়ে রুমে চলে এলো। তারপর বিছানায় শুয়ে ভাবছে, এখানে আর থাকবো না, এখন সুস্থ আছি, কাল চলে যাব। নিহানের রুমে এসে পড়ে। পরদিন যা ভেবেছিল তাই হলো। 1 ঘন্টায় 200 বার বলে ফেলেছি কুহু। ইস, কি মিস্টেক না করলাম। গতকালই মেহমান আসার ছিল। ধুর, ঘোড়ার ডিম একটা, কিচ্ছু ভালো লাগে না। ক্লাস শেষে তৌসি বাসায় ফিরল। কিরে, কোত্থেকে আসলি মুখপুরি? ভার্সিটি থেকে। আল্লাহ জানে কই যাস, যত সব। তোমার বিশ্বাস না হলে এক কাজ করো, প্রতিদিন আমাকে ভার্সিটি দিয়ে আসবে, আবার ছুটি হলে নিয়ে আসবে। আর তাও যদি মন না ভরে তাহলে আমার সাথে বসে ক্লাস করবা। অনেক কচি কচি ছেলে আছে, খুব মজা হবে, বুঝলে? মুখ পুরীর দাদি। দাদি হাঁ করে চেয়ে আছে, কি বলে গেল। তৌসি ঠোঁট টিপে হাসতে হাসতে রুমে চলে গেল। নিজের ঘরে শান্তি আলাদা। আজকে ইয়াম্মি কিছু খাবো। সার্ভেন্টদের ডেকে বিয়ে বাড়ির রান্না করতে বলল। নিচে শান্তা চৌধুরীর চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। এত ভালো খাবার আসে কোথা থেকে শুনি? জিভ বেশি বড় হয়ে গেছে। গেল গিলে গিলে মরে যা। যত সব উটকো ঝামেলা ঝুলেছে গলায়। কেন যে জন্মের সময় নুন দিয়ে মেরে ফেললাম না।
চুপটি করে শুনছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। না, এই খাওয়ার ঢুকবে না মুখে। রান্না করতে মানা করে বাসা থেকে বের হয়ে গেল ভর সন্ধ্যায়। আনমনে হাঁটছে, সামনে একটা পার্ক ছিল, সেখানে যে এক কোণায় বসলো ঘাসের ওপর। নেহান ওই পথ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ চোখ পড়লো একটা মেয়ের দিকে। গোধূলি লগ্নের লালিমা এক অপরূপ কন্যা আকাশপানে মুখ করে বসে আছে। চোখের কোণে মুক্তার মতো জল বিন্দু উঁকে দিচ্ছে। কিছু সময়ের জন্য চোখের মণিগুলো আটকে গেল, তারপর চট করে মাথায় আসলো এই সময় তৌসি এখানে কেন, তাও কাছে। কল দিল, কাছে না যে। আশ্চর্য, ফোন ধরছে না। মোবাইলটা উল্টো করে রেখে দিয়েছে। পাশে আইসক্রিম ভ্যান থেকে ওর পছন্দের ম্যাঙ্গো ফ্লেভার কোন নিয়ে সামনে বসলাম। আমাকে দেখে তৌসি কিছুটা চমকালো, কিন্তু কথা বলল না। আবার আগের মতো আকাশ দেখতে লাগলো। কিরে, এখানে বসে ছেলেদের পাগল করতে চাচ্ছিস, তাও এই গোধূলি বেলায়? জানিস, এখন যদি তোকে কোনো সাত্ত্বিক দেখতো তাহলে নির্ঘাত একটা কবিতা লিখে ফেলতো। কবিতার নাম কি দিত? ক্ষয়িষ্ণু গোধূলির এক বিকেলে। আরে বাহ, আমি তো সাহিত্যিক হয়ে গেলাম রে। হাতে কোন গুজে দিয়ে বলল, নে এই গুজিতে আইসক্রিম ট্রিট। তৌসি ফোন খুলতে খুলতে বলল, তোমাকেই আমাতে পাগল করতে পারলাম না, আর বাহিরের লোকদের কি করব? আমি ক্ষয়িষ্ণু গোধূলির এক বিকাল না, আমি হলাম ক্ষয়িষ্ণু কালো মেঘ। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, অনেক খিদে পেয়েছিল। খিদে পেয়েছে মানে? তুই এখনো খাবার খাসনি? কপালে জোটেনি, বাদ দাও বললে না তো। তোকে সেদিন ভরা ক্যাম্পাসেই বলেছি, আবারও বলি, তোর মধ্যে এমন কিছু নেই যার জন্য পাগল হব। ভালোবাসি অনেক। বেশ জোরেই চর বসিয়ে দিল গালে। তোকে একটু লাই দিলেই মাথায় চড়ে বসিস, বেহায়া মেয়ে। তোর মতো মেয়ে আমার সাথে যায় না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। আই ডিজার্ভ মাচ বেটার দেন ইউ। নিহান চলে গেল রেখে। তৌসি আবারও আকাশপানে চেয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো, কষ্ট নামক ছায়ার জন্য। রাত হয়ে গেছে, ভেবেছিলাম ফুপির বাসায় যাব, কিন্তু এখন আর যেতে মন চাচ্ছে না। না খেয়ে আছি শুনে ও রেখে চলে গেল। আচ্ছা, একটু ভালোবাসলে কি হয়? বেশি না, এই যে এতটুকুই। আমি জানি ভাইয়া কথাগুলো তুমি মন থেকে বলো না, তবে কেন যে এমন করো তা শুধু তুমিই জানো। তৌসি রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে এলো। নিহান বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তারপর যখন খেতে বসলো, মনে পড়ে গেল তৌসি না খেয়েছিল। শিট, রাগের জন্য ভুলে গেছি। আম্মু, আম্মু, এই আম্মু। আরে কি হলো? তৌসিমণিকে কল দিয়ে জিজ্ঞেস করো তো খেয়েছে নাকি। আচ্ছা তুই শুরু কর খাওয়া, আমি দিচ্ছি। না, আগে জিজ্ঞেস করো, তারপর খাবো। তোর ব্যাপার সেপার বুঝি না, ছায়ার মতো লেগে থাকিস, অথচ সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দিস মেয়েটাকে। কথা বলতে বলতে কল দিল। ফুপিমণি, কেমন আছো? আগে বলো, আমার সোনামাটা খেয়েছে? হ্যাঁ, খেয়ে এসেছি বাসায়। মানে? না মানে, আমি বাসায় নাকি বেশি খেয়ে ফেলি, এত টাকা নষ্ট করে ফেলছি, তাই ভাবলাম। মামনি কিছু বলবে ফুপি? আমি পড়তে বসবো। আচ্ছা বস, আমি পরে ফোন দিবনি। খেয়েছে? আজ নাকি বাসায় খাওয়ার খোটা দিয়েছে, তাই বাইরে থেকে খেয়ে গিয়েছে। মেয়েটা কেন যে ওদের কিছু বলে না বুঝি না। বাবা মারা যাওয়ার পর থেকেই ও যে শুরু হলো অত্যাচার, আজও কমার বদলে দিন দিন বাড়ছে। নিহান চুপচাপ খেয়ে ঘরে চলে এলো, কারণ এসব এখন ইউজ টু। রুমে যেয়ে তৌসির উপর নজর রাখার জন্য বাড়িতে যে সার্ভেন্ট আছে তাকে কল দিল। আজ কি হয়েছে? ম্যাম বিয়ে বাড়ি খাবার রান্না করতে বলেছিল কুককে, কিন্তু শান্তা ম্যাম খুব বাজেভাবে কথা শুনিয়েছে, তাই। নেহানার কিছু শোনার শক্তি নেই, তাই কেটে দিল। দুফোঁটা জল গড়িয়ে পড়ল নয়ন থেকে। এতটা নিচু মনের তোমরা মামা। পরদিন ভার্সিটি থেকে ফেরাসি নিহান বলল, তৌসি কলেজের বাইরে রিক্সা নিয়ে অপেক্ষা করছি, তুই আয় তাড়াতাড়ি। তৌসির মনটা খুশিতে নেচে ওঠে, তাড়াহুড়োই কুহুকে বিদায় দিয়ে চলে যায়। রিক্সাওয়ালাটাকে দেখে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ভাবতে লাগলাম। কোথায় যাব? আমার বাসায়। আজকে তোকে আম্মু ইনভাইট করেছে। ও, কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আমাকে পাত্রীপক্ষের থেকে লোক দেখতে আসবে। তৌসি মুখটা কালো করে রইল, আবার ভাবতে লাগলো ছেলেটার কথা। এই তো মনে পড়েছে, এই তুমি কি গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন?
আমি তোমার পাশের সিটে ছিলাম। আচ্ছা, তুমি চান্স পাওনি? হ্যাঁ, তবে টাকার জন্য ভর্তি হতে পারিনি। তৌসি সারা রাস্তা ছেলেটার সব ডিটেল জেনে নিল। এখনো ভর্তি হওয়া যাবে। রিক্সা থেকে নেমে তৌসি ছেলেটাকে 15,000 টাকা দিয়ে বলল, কাল তুমি ভর্তি হয়ে যাবে, আর ভর্তি শেষ করে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? রিক্সাওয়ালা অবাক হয়ে গেল। এই যুগে এমন মানুষও হয়? আরে কি ভাবছো, নাও তো। শোনো, এখান থেকে ভালো দেখে কিছু কাপড় কিনবে নিজের জন্য। তোমাকে একটা জবের ব্যবস্থা করে দিব। এই যে আমার ফোন নাম্বার, কাল কল দেবে, ঠিক আছে? রিক্সাওয়ালা এক হাতে চোখ মুছে বলল, ঠিক আছে আপু। আরে আমরা তো সমবয়সী, আপু বলতে হবে না। হ্যাঁ, এখন যাও, সব কাগজপত্র রেডি করো। তোমার নামটা? শামীম হোসেন। আচ্ছা শামীম, তাহলে কাল দেখা হচ্ছে। নিহান হাঁ করে তাকিয়েছিল পুরোটা সময়। হাঁ করে আছিস কেন? আমার সামর্থ্য আছে তাই একটা ডুবে যাওয়া নক্ষত্রকে বাঁচালাম। এমন সুযোগ সবাই পায় বল? আর পেলেও বা সহ্য কয়জন এতটা সাহায্য করে? নিহান তৌসিকে কিছু বলল না। মাথাটা টেনে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার পরীর বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। তৌসি তো লজ্জায় লাল হয়ে গেছে। তৌসিকে লজ্জা দেখে নিহান বুঝতে পারলো কি করে ফেলেছে খুশিতে। তাই ও যেন বেশি না ভাবে, এর জন্য বলল, তোর ভালো কাজের জন্য আদর দিয়েছি, কিন্তু বেশি গভীরে যাস না। এখন চল, আম্মু বসে আছে। মনে মনে বলল। তৌসি বাড়ির ভিতর ঢুকে এত বড় একটা হা করে চেয়ে রইল। ডাইনিং টেবিল ভর্তি সব বিয়ে বাড়ির খাবার দিয়ে। ওয়াও ফুপ্পি মনি, এসব তুমি করেছো? আমার সোনামাটার জন্য। এসো তাড়াতাড়ি খেতে বসো। তৌসির গতকালের কথা মনে পড়তেই চোখ ভিজে উঠল। এই দাঁড়িয়ে আছিস কেন? যা হাত মুখ ধুয়ে আয়, আম্মু ওয়েট করছে অনেকক্ষণ হলো। না, পারবো না ধুতে, এমনিতেই খাবো। ইয়াক তৌসি, তুই এত পচা। তৌসি ওর দুহাত এগিয়ে দিয়ে কিউট করে বলল, তাহলে তুই হাত ধুয়ে দে ভাইয়া। নিহান তৌসি এত কিউট করে বলল যে মানা করতে পারছে না, তাই বলল, এক কাজ কর, তো নিজের হাতে খেতে হবে না, আম্মু তোকে খাইয়ে দেবে। কি দিবে তো আম্মু? আমি তো ওকে নিজের হাতে খাইয়ে দিব বলেই বসে আছি, তোরাই তো শুরু করলি। উফ বাচারে আম্মু। এই যা বস, আমারও খিদে পেয়েছে। তৌসি খেতে খেতে ভাবছে কিভাবে জানলো ওরা। এত ভেবে কাজ নেই, মন দিয়ে খায়। এটা তো আর নতুন কিছু না। ঠিক, এখন আয়েশ করে খা। আরে মনে মনেও কি কথা বলতে পারবো না এখন? তুই গতকাল বাসায় চলে আসলি না কেন? আসতে তো চেয়েছিলাম, কিন্তু বলে নিহানের দিকে বাঁকা হাসি দিয়ে তাকালো। আর এদিকে নিহানের যায় অবস্থা। আম্মু যদি শুনে ওকে মেরেছি তাহলে আমার হাত আস্ত রাখবে না। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তৌসির দিকে আর ইশারায় বলছে না বলতে। কিন্তু কি? আজকে ক্লাসটা সকালে ছিল আর পড়াও বাকি ছিল, তাই। ঠিক আছে, এর থেকে সোজা চলে আসবি, একদম মন খারাপ করে থাকবি না। তোকে কতবার বললাম এখানে চলে আসতে, কিন্তু তোর একটাই কথা, ওই বাড়ি আর রুম ছেড়ে কোথাও যাবি না। ওটা যে দাদু নিজ হাতে আমার জন্য ডেকোরেট করেছে, আর মৃত্যুর আগে বারবার বলেছে আমি যেন কখনো এ বাড়ি ছেড়ে না যাই, আর এই রুমটাও সারা জীবন ব্যবহার করি। এই থাম তো, তোর এই ভাঙা রেকর্ডার আর কত বাজাবি? ফালতু চিন্তা ভাবনা যত সব। আর বলতে পারলো না। ভাইয়া আজ বলেছো আর কখনো দাদুকে নিয়ে এসব কথা বলবে না। দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নিহান, তোকে কতবার বলেছি বাবাকে নিয়ে কথা না বলতে? তুই তো জানিস সব। কে বাবা? সরি, আর বলবো না। শয়তান একটা, মায়ের সামনে ঢং উঠলে পড়ে। মনেই বলল, আবার খেতে লাগলো। আম্মু জানো, তোমার তৌসিমণি তো বড় হয়ে গেছে। তাই নাকি? কিভাবে? নিহান বাইরের রিক্সাওয়ালার কথাটা বলল। প্রাউড অফ মাই এঞ্জেল, সো মাচ রেসপেক্ট ফর ইউর গোল্ডেন হার্ট। এতগুলো ভালোবাসা ফুপিমণি। খাওয়া শেষে নাইলা রহমান তৌসিককে একটা ঘড়ি গিফট দিল। সো প্রিটি। আমারটা কই আম্মু? কেউ ভালোবাসে না আমাকে। আমি কত ভালোবাসি তা তো তোর গায়ে লাগে না, হারামির তাল তো পাতানো ভাই। তুই তো আমার সোনা বাবা, তোদের দুজনের জন্যই এনেছি। এটা তোর, হাত দে পরিয়ে দেই। ওয়াও, লাভ ইউ সো মাচ মাই লাভলি আম্মুটা।
থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। আমি তো কাউকে ভালোবাসি না। আচ্ছা বইল না, আমি গেলাম আর ঘড়িটা সত্যি সুন্দর। বলেই চলে গেল। দেখলি কেমন পাজে ছেলে। ভাইয়া যে পাজি সেটা তুমি আজকে জানলে ফুপি? চল তো, তোর সাথে কথা আছে। বলো কি কথা? আগামী সপ্তাহে যে ফজিলটার জন্মদিন ভুলে গেছিস? তৌসি জিভে কামড় দিয়ে বলল, একদম ভুলে গেছি। ঠিক আছে, ব্যাপার না। তাহলে সব প্ল্যান তোরই করতে হবে এবারও। প্ল্যান আর কি? তোমার শ্বশুর বাড়ির কেউ তো আসবে না, সব বিদেশে সেটেল। আসার মধ্যে সব তোমার বাবার বাড়ির লোক, কিছু বিজনেস পার্টনার পরিবারে, আর হলো তোমার গুণধর ছেলের বন্ধু। আর তোর? আমার পক্ষ থেকে আর কে আসবে? কুহু আর ওর বাবা মাকে বলবো, কিন্তু আমি জানি কুহু আসবে। শুধু আঙ্কেল আন্টি এসব পার্টি পছন্দ করে না। ফুপিমণি, তুমি ভালো করেই জানো পার্টিটা এবারও আমাদের বাড়িতে হবে, তাহলে কেন এইসব ভাবো? অসহ্য মায়ের জন্যই তো। তাতে কি, তোমার হলো খরচ বাঁচলো, সেটা দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাও। আচ্ছা, নিয়ে যাব, তার জন্য হলো খরচ বাঁচানোর টাকা লাগবে নাকি? তৌসি আরো কিছু সময় থেকে বাসায় চলে যায়। পরদিন শামীমকে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দেয় নিজের কোম্পানিতে। শামীমের মা সাথে এসেছিলেন, অনেক দোয়া দিলেন তৌসিকে। আজকে সকালে ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বের হলো তৌসি। সামনে ওর ভাই শিশির পড়লো, কপালটা কুঁচকে চলে যাচ্ছিল। ভাইয়া, তোকে কতবার বলেছি তুই আমার বোন না, আমাকে ভাইয়া বলে ডাকবি না। তবে আমি তো ভাই মানি। তোমাকে সেদিনের জন্য ধন্যবাদ দিতে চেয়েছিলাম, তাই ডাকলাম। তুই মরলে তো আমাদের সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে, তাই তোকে বাঁচিয়ে রাখতে আমরা বাধ্য। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। জানি, তবে আমি তো আর অমানুষ নই, তাই বলে বিবেকে বাঁধলো। যাই হোক, অনেক সময় নষ্ট করে ফেলেছি, বাই। শিশির অবাক হয়ে চেয়ে রইল। তৌসি দিন দিন কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে, মেজাজটা সবসময় খিটখিটে থাকে। ভার্সিটিতে যেও যেন শান্তি নেই। মেইন গেটে তামজিদ আর দিয়া দাঁড়িয়ে আছে, চোখ পাকিয়ে কিছু বলবে তার আগেই তৌসি বলে উঠল, লাথি কি আর একটা খেতে মন যাচ্ছে? ট্রাস্ট মি, আই উইল বি গ্ল্যাড টু ডু দিস। কথাটা শুনে তামজিদ মিয়ে যায়, ঢোক গিলে সেদিনের কথা ভেবে। খুব পাকনা গজিয়েছে তাই না? খুব তাড়াতাড়ি ভেঙে গুড়িয়ে দিব। ঘোড়ার আন্ডা করবি? বস্তির মেয়েদের মতো দাঁড়িয়ে আছে ঝগড়া করতে, আর তুই ফকিরনি নাকি? এত ছোট কাপড় পরিস, টাকা লাগলে বলিস অনেক দান করি আমি। তোকেও বড় জামা কেনার জন্য কিছু টাকা ভিক্ষা দিয়ে দিব। আশেপাশের সবাই হাসছে। ভার্সিটির সবচেয়ে ফ্যাশনেবল ট্রেন্ডি মেয়েকে বলছে বস্তির ফকিরনি, লজ্জা লজ্জা। বাদ দে তো দিয়া, নিহাত তো মানা করছে তাই না? এই মেয়ের জন্য প্রথমবার নিহান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটাকে এমনি যেতে দিব? নো, নেভার। এক মাঘে শীত যায় না। তৌসি চলে যায় ক্লাসে। আসে, এসে দেখে কুহু আপন মনে কিছু ভাবছে। এই বিনা টিকিটে কোন দেশে ঢুকেছেন চিন্তা কুমারী? রবিনের দেশে। কি? চিল্লানি শুনে হুঁশ ফিরে কুহুর। কি হলো, এত চেঁচাস কেন? তুই কি বললি মাত্র? কখন? মাত্র রবিনের দেশে মানে? টিচার এসে গেল, তাই আর বলা হলো না। রাতে তৌসি পড়ছিল, হঠাৎ করে মাথায় দুষ্টু বুদ্ধি এলো। নিহানকে একটা রোমান্টিক মেসেজ দিল আর সাথে ভালোবাসিও লিখেছে। তৌসি বসে বসে ভাবছে আর লজ্জায় লাল হচ্ছে। না জানি কেমন রিয়াকশন হবে রাগিনী হুটার। তৌসি মাথা নিচু করে ভাবছিল, হঠাৎ করে গালে এক চড় পড়ল। পাশে ফিরে দেখে নিহান দাঁড়িয়ে আছে। ওকে দেখা আটকে উঠল তৌসি, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর রেগে আছে। আমার চুলগুলো খুব শক্ত করে ধরে বলল, তুই এত সস্তা কবে থেকে হলি রে? লজ্জা বলতে কিছু আছে তোর মধ্যে? ব্যথায় চোখ থেকে পানি পড়তে লাগলো, তবুও ছাড় না। তোর মতো বেহায়া মেয়ের মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। কি এমন আছে তোর মধ্যে যে ভালোবাসতে হবে? না আছে রূপ, না আছে গুণ, শুধু গায়ের রংটাই সাদা। আমার সামনে আসবি না আর কখনো। তৌসি থেমে থেমে অনেক কষ্টে বলল, একটু ভালোবাসলে কি হয়? নিহানের একটুও মায়া হলো না, উল্টো ধাক্কা দিয়ে ফেলে দিল। বেশ ব্যথা পেল তৌসি পায়। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসা যে পতিতাদের সাথে রাত কাটানো ভালো। ওরা তাও পেটের দায়ে এসব করে। ছোট লোক বস্তি, আই হেট ইউ। নিহান বের হয়ে গেল ওভাবে রেখেই। তৌসি নিস্তব্ধ হয়ে গেল। শেষে কিনা
পতিতাদের সাথে তুলনা করলো, কানে বারবার শুধু বেজে উঠছে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসার চেয়ে তুই তাদের সাথে রাত কাটানো ভালো। আই হেট ইউ। নিহান ফুল স্পিডে বাইক চালাচ্ছে। নির্জন একটা জায়গায় গিয়ে চিৎকার করে কান্না করে বলছে, কেন তুই এইভাবে ধোকা? এই ভালোবাসিস আমাকে তুই? ছি, আমি কখনো ক্ষমা করবো না তোকে তুষি, কখনো না। আই হেট ইউ, আই হেট ইউ। তোর জন্য শুধুই ঘৃণা থাকবে এখন থেকে আমার মনে। এই বুকে আগলে বড় করেছি তোকে, কখনো ফুলের ঠোকাটাও লাগতে দেইনি। আর সেই আমি গত 2 বছর ধরে থাপ্পড়ের পর থাপ্পড় দিচ্ছি। আজকে কত বাজে কথা বললাম, কেন বললো করে যায় এইসব, কেন? গাছের সাথে হাতে ঘুষি দিল, সাথে সাথে থেতলে গেল নরম হাতগুলো। রবিনকে কল দিল। রবিন এসে, আমি আর পারছি না রবিন। আচ্ছা, তুই যেটা দেখেছিস সেটা ভুল হতে পারে না? ভুল হলে আমার কলিজাকে এভাবে কষ্ট দিই আমি? বল। বাসায় চল, কি করেছিস হাতের? মারবি আবার নিচেকেও কষ্ট দিবি? তৌসি ফ্লোরে বসে কাঁদছে। ইচ্ছে হচ্ছে মরে যেতে, কার জন্য বেঁচে থাকবো? কেউ নেই আমার, কেউ না। কাঁদতে কাঁদতে হঠাৎ থেমে যায়, মাথায় অন্য চিন্তা ভর করে। নিহুকে এতদিন ধরে প্যারা দিচ্ছি, কিন্তু ও কখনো আমার সাথে এত বাজে ব্যবহার করেনি। এই নিয়ে 2 বার করলো, একবার ক্যাম্পাসে। তাহলে কি হতে পারে? আমাকে সব জানতে হবে। নিহান আমাকে ভালোবাসে, সেটা ওকে দেখলেই বোঝা যায়। তার মানে আমাদের মাঝে কেউ ঢুকেছে যে ঝামেলা করছে। আমাকে সবটা জানতেই হবে, কিন্তু কিভাবে? উফ, মাথাটা ফেটে যাচ্ছে। নিজের চুল টেনে মাথা নিচু করে ভাবছে কে করতে পারে এসব। নিহু তো এসব বলবে না, বললে আগেই বলে ঝামেলার সমাধান করে দিত। কাকে কল দেই? হ্যাঁ, আমাকে রবিন ভাইয়া বলতে পারে। তোষিমণি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। একটা কথা জানতে কল দিয়েছিলাম ভাইয়া। আমি যে নিহানের কাজিন, সেটা আপনি ছাড়া আর কে জানে? দিয়া জানে। আচ্ছা ভাইয়া, আর নিহান ভাইয়াকে বলবেন না আমি যে কল দিয়েছি। ঠিক আছে। কেমন যেন 2-2 4 মিলে যাচ্ছে। কারিমা ভাবিকে কল দেই, তিনি পারবে সাহায্য করতে। হেই, হাউ আর ইউ? সে কান্না করে দিল। কি হয়েছে বলো, কাঁদছো কেন? তোষি শুরু থেকে সবটা বলল। তুমি যেটা বলছো তা হবার সম্ভাবনা আছে। কাল আমার সাথে দেখা করবে। ওকে ভাবি। পরদিন কারিমা ওর অ্যাসিস্ট্যান্ট অভিককে নিয়ে এলো তৌসির সাথে দেখা করতে। তৌসির সাথে সব কথা বলে নিল। কারিমা খেয়াল করলো অভিকের মন কাজে নেই। অভিক? ম্যাম মানে? আচ্ছা ম্যাম, একটা কথা বলি। বলো। অভিক ফিসফিস করে বলল। না মানে, সব হুড়পড়ি কি আপনার ফ্যামিলিতেই জন্মায়? অভিক, কাজে মন দাও, এটা খুবই সেনসিটিভ কেস। জি ম্যাম। অভিক নিহানের ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাক করে যা সন্দেহ করেছিল পেয়ে গেল। কেস সলভড। লাভ ইউ ভাবি। কাজ করলাম আমি আর ভালোবাসা ভাবিকে? নট ফেয়ার। পুরো কাজটা কমপ্লিট করে দিন, তারপর আপনাকে একটা কিউট গার্লফ্রেন্ড খুঁজে একদম পটিয়ে দিব। চলবে তো? চলবে মানে? দৌড়াবে। কারিমা ওয়াশরুমে গিয়েছিল। তৌসি অভিক কথা বলছে, দিয়ে এসেছিল এখানে। ওদের ছবি তুলে নিহানকে পাঠালো। দেখলি, যার জন্য আমাকে পাত্তা দিস না, সে ঠিকই নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করলো ব্যাপারটা। এদিকে কারিমা অভিক সব প্রস্তুতি নিচ্ছে। নিহানের জন্মদিনে এই ঝামেলাটা মিটাবে। আর কয়টা দিন নিহু, একটু কষ্ট করো, তারপর আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। তারপর তুমি শুধু শাস্তি পাবে আমাকে অবিশ্বাস করার, অপমান করার, আর এই ছোট্ট হৃদয়টাকে বারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার। কাল নিহানের জন্মদিন। দিনটা বরাবরের মতো এবারও স্পেশাল তৌসির জন্য। কিন্তু এবার কেক বানাবে না, অভিমানগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারবার। এই 6 দিনে একদিনও নিহানের সামনে আসেনি তৌসি। নিহানের মন তৌসিকে দেখার জন্য ছটফট করলে এবার দেখা করেনি। সকালে তৌসি আরামে ঘুমোচ্ছিল, কিন্তু নিচে মেহমান আসা শুরু করে দিয়েছে, তাই আর ঘুমালো না। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুফুনি এসে দাঁড়ালো সামনে। তৌসি ফুফির চাহনি দেখে বুঝেছে কি বলবেন, তাই আগেই বলল, পারবো না তোমার ওই খারুচ পচা কুমারের ছেলের জন্য কেক বানাতে। তুই ভালো করে জানিস তোর বানানো কেক না পেলে কেক কাটা হবে না আজকে আর। প্লিজ সোনামাটা আমার, যা বানিয়ে দে। আচ্ছা আছি। নিহানকে 1000টা গালি দিতে দিতে গেল বানাতে। নিহান বসে ভাবছে, আজ কি তো সে আমার জন্য কেক বানিয়ে আনবে? হয়তো না। যে মেয়ে একদিনও আমার সাথে কথা বলে না বলে থাকতে পারে না, সে গত 6 দিন আমার সামনেই আসে না।
আজও আসবে না, আমি পাগল। এদিকে সব অ্যারেঞ্জমেন্ট শেষ। 1 ঘন্টা পর শুরু হবে পার্টি। কেক রেডি, কফি ফ্লেভার। নিহানের কাছে কেক নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো আর মনে পড়ে গেল ওর সেদিনের বলা কথাগুলো। পিসপা হতেই আবারও ফুফিমণি আসলো। কি রে, যাচ্ছিস না কেন? দ্রুত জামা। ফুফির কথা ফেলার মতো স্বাদ নাই তৌসির, তাই মনে ভয় নিয়ে গেল ওর রুমে। দরজায় নক করতেই বের হয়ে এলো নিহান। তৌসি ভেতরে ঢুকলো মেকি হাসি দিয়ে। তাকিয়ে আছে হাতে নিহুর প্রিয় কেক। নিহানও হাসি দিল, তারপর কেকটা হাত থেকে নিয়ে ফেলে দিল। তোকে বলেছি না সামনে আসবি না, ছাত্রা বেহায়া মেয়ে। তৌসি চরম পর্যায়ে অবাক হয়ে চেয়ে আছে, চোখে পানি টলমাল করছে। এত কষ্ট করে সারাদিন খেটে বানালো, অথচ পাশের হাসির শব্দে হুঁশ ফিরল। নিহানের সব বন্ধুরা ঘরে বসে আছে আর দিয়া তো 32টা দাঁত বের করে হাসছে। কি রে নিহান, এই ছোট লোকটা তোর পার্টিতে কি করে? আমার বাবার বিজনেস পার্টনারের মেয়ে, তাই এসেছে। এই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের হ আমার রুম থেকে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। তৌসি রুম থেকে বের হয়ে বাঁ হাতে চোখ মুছে নিল। মুচকি হাসি দিয়ে বলল, তোমার এই ভুল ধারণা কয়েক ঘন্টা পর ঠিক হয়ে যাবে নিহু, কিন্তু তোমার করা এই খারাপ আচরণগুলো কি শুধরা পারবে সেই সুযোগ দিব না আমি তোমাকে নিহু। নিহান বন্ধুদের সাথে হাসছে। রবিনের খারাপ লাগছে তাই ব্যালকনিতে চলে গেল। পার্টিতে সবাই এনজয় করছে, তৌসিকে দেখা যাচ্ছে না কোথাও। নিহান মাথা ঘুরিয়ে আশেপাশে খুঁজছে। খুঁজছিস কেন? আসবে না দেখিস। নিহান মুখ কালো করে বলল, আসবে দেখিস। ওদের কথা বলতে বলতে নেমে আসছে তৌসি। নিহান হাঁ করে চেয়ে আছে, মনে হচ্ছে অপসরি আসমান থেকে জমিনে নেমে এসেছে। কালো লেহেঙ্গা, গোল্ডেন কাজ, হালকা মেকআপ, ডায়মন্ড জুয়েলারি, অস্থির সবার চোখ আটকে গেছে। কোনো রাজকুমারের চেয়ে কোনো অংশে কম লাগছে না তৌসিকে। দিয়া হিংসায় জ্বলে যাচ্ছে, কারণ এত ছোট পোশাক পরেছে তাও কেউ তাকাচ্ছে না, অথচ সবকিছু ঢেকে আসাই বেহেনজিকে সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে। তৌসি মনে মনে বলছে, দেখো নিহু, মন ভরে দেখো, আজ তোমার হুশ ওড়াতেই মন মতো সেজেছি আমি। কিরে, এই ফকিন্নিটা এত দামি পোশাক গয়না কই পেল রে তামজিৎ? জানা রে, তবে প্লিজ ফকিন্নি বলিস না, রাজরানীও। দিয়া তামজিৎ ধমকে উঠল। পুরো পার্টি জুড়ে লোকেরা তৌসিকে দেখেই যাচ্ছে, নিহানের দিকে কেউই ফিরে তাকাচ্ছে না। অবশেষে কেক কাটার সময় এলো। দিয়াকে পাশে নিয়ে কেক কাটলো নিহান। তৌসিকে দেখিয়ে খাইয়ে দিল। তৌসি ঠোঁটে হাসি রেখে চোখের কোণে পানি নিয়ে তাকিয়ে আছে। তৌসি একমনে ওদের দেখছে, হুঁশ জ্ঞান নেই। হঠাৎ করেই দিয়া চেঁচিয়ে উঠল, আমার ডায়মন্ডের ব্রেসলেটটা পাচ্ছি না। চেঁচামেচিতে তৌসি ওদের দিকে তাকায়। দেখুন, আপনারা মাইন্ড করবেন না প্লিজ, আমার 2 লক্ষ টাকার ব্রেসলেট ওটা, তাই চেক করতে হবে। সবাই সম্মতি দিল। সবার আগে দিয়া তৌসির কাছে এলো। ওর পার্সটা পাশে রাখা ছিল আর তাতে দিয়ার ব্রেসলেটটা ছিল। নিহান কোনো কথা না শুনেই তৌসিকে সবার সামনে চড় মারে। ছোট লোক কোথাকার, শেষ পর্যন্ত চুরি করা শুরু করেছিস? তৌসি নিহানের দিকে তাকালো, তবে এবার অশ্রুসিক্ত নয়নে নয়, তীব্র ঘৃণা নিয়ে, যেটাকে নিহান হতবাক। তৌসির বাবা মা, ভাই, দাদি অনেক বাজে কথা বলে। তৌসি সে সবে পাত্তা না দিয়ে নিহানকে জিজ্ঞেস করে, আমাকে কেন মারলি? আমি যে এটা নিয়েছি তার প্রমাণ আছে। তোর মতো ছোট লোক ফকিন্নিদের কাজে তো এসব। তৌসি দিয়ার সামনে যে ঠাটিয়ে চড় বসিয়ে দেয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি ফকিন্নি? এই তোর ব্রেসলেটের দাম কত? 2 লক্ষ, তাই না? আমার পায়ের জুতোটার দাম 5 লক্ষ টাকা। দিয়া হাবলার মতো তাকিয়ে আছে, কারণ এত বড় বাড়ির মেয়ে তৌসি, সেটাও কল্পনায়ও ভাবে নেই। এই, তোর এত বড় সাহস, আমার নিহান বন্ধুকে অপমান করিস? এটা তোর বাড়ি, তোকে থাকতে দিয়েছি বলে। অনেক হয়েছে তামজিৎ চৌধুরী, ভুলে যাবে না চৌধুরীর সম্পত্তির মালিক আমি। আমাকে আপনারা নয়, আমি আপনাদের দয়া করে থাকতে দিয়েছি। আপনাদের জায়গাটা কোথায় মাথায় রাখবেন। তামজিৎ চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ বাবা সবকিছু অন্য দিয়ে গেছে। আর তুই তোর ব্রেসলেট আমি চুরি করেছি, তাই না? চল তবে একটা ট্রেলার দেখ। গেস্টদের দেখাশোনার জন্য হল রুমে হিডেন ক্যামেরা রাখা হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দিয়া সবার আড়ালে এসে চুপি চুপি তৌসির পার্সে ওটা রেখেছে। নিহান এটা ভাবতেই পারছে না দিয়া এরকম কিছু করেছে। দিয়ার ভয়ে হাত পা কাঁপছে। এত নিচু হয়ে গেছো তুমি দিয়া? এটা কিছুই না আঙ্কেল, আপনার মেয়ে কতটা জঘন্য সেটা এখনই দেখবেন। Attention guys, party is over now. I hope you guys did so much fun. I want to spend
some time with my so-called family or enemy. Thanks. বাসা ফাঁকা হয়ে যায়। নিহানের পরিবার, কারিমা, অভিক, দিয়ার পরিবার আছে সামনে। কুহু এসেছে, রবিন আছে নিহানের জন্য। কি দেখাবি আর? তৌসি নিহানের দিয়ার চারপাশে ঘুরতে ঘুরতে বলে, দিয়া যে তোকে এতদিন ছবি পাঠাতো সেটা আমাকে না বলে কেন চুপ করেছিলি? তোর লজ্জা করছে না এসব নোংরামো করে আবার সবার সামনে বলছিস? তাই ছবিগুলো যে আসল সেটা তোকে কে বলেছে? আর শুধু ছবি কেন দিত, ভিডিও করেনি কেন? ল্যাবে দিয়েছিলাম না, তারা বলেছে আসল। ল্যাবের ঠিকানা কে দিয়েছে? দিয়া। তুই শুধু গায়ে পায়ে লম্বা হয়েছিস ভাইয়া, মাথায় ঘিলু বলতে কিচ্ছু নাই। অনেকগুলো ছবি নিহানের হাতে দিয়ে বলল, তুই যতগুলো ছবি দেখেছিস এই সব তার আসল কপি, আর যা দেখানো হয়েছে সেটা ফটোশপ করা ছিল। দিয়া ল্যাবের লোককে টাকা খাইয়ে তোকে মিথ্যে বলিয়েছে। কি ঠিক বলছি তো? না, সব মিথ্যা। ওকে, আপনারা ভেতরে আসুন। কারিমা, অভিক পুলিশ নিয়ে ভেতরে ঢুকলো। তাদের টিম ছবিগুলো পরীক্ষা করেছে। নিহান প্রচন্ড রাগ নিয়ে দিয়ার দিকে তাকায়। আচ্ছা, এসব না হয় ভুল, তবে এই ছেলেটা অভিককে দেখিয়ে, তার সাথে ছবিগুলো তো সত্যি। হ্যাঁ সত্যি, কারণ সেই দিন ওদের সাথে আমিও ছিলাম। আমি ওয়াশরুমে যাওয়ায় ওরা একা ছিল, আর দিয়া সেটারই সুযোগ নিয়ে ছবি তুলে পাঠিয়েছে তোমাকে। দিয়া নিজের মুখে সব বলবি নাকি তোকে রিমান্ডে পাঠাতে হবে? দিয়া তারপরে বলে তৌসি মিথ্যা বলছে। একজন মহিলা পুলিশ কনস্টেবল দিয়ার গালের সজোরে থাপ্পড় মারে। সত্যিটা বলবি, না হলে আমি বলবো। আমি সব করেছি, কারণ ওই মেয়েটা আমার কলিজা। নিহানকে আমার থেকে আলাদা করে ফেলেছিল। সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি আমি নিহানকে। তৌসিকে নিয়ে সবসময় বাড়াবাড়ি করতো। আমি ভাবতাম ছোট বোন, তাই হয়তো উল্টাপাল্টা ভাবি। কিন্তু গত বছর যখন নিহান এসে আমাকে বলল তৌসি ওকে ভালোবাসে আর নিহানও, তারপর থেকেই আমি নিহানকে দিয়ার ছবি ফটোশপ করে নিহানকে দেখাতাম। আমাদের বন্ধুত্ব প্রায় 7 বছরের। নিহান আমাকে ভালোবাসলেও প্রচুর বিশ্বাস করে, আর আমি সেটাই কাজে লাগাই। নিহান আর শুনতে পারল না, পরপর 6টা চড় মারল। দুগাল ফেটে রক্ত পড়ছে। দিয়ার দুবাহু খুব জোরে ধরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? সেদিন ভার্সিটিতে আমি তুষিকে 4টা চড় মেরেছিলাম, কারণ তুই আমাকে অন্য ছেলের সাথে নগ্ন ছবি দিয়েছিলি। আরো একটা চর মারলো। 6 দিন আগেও আমি ওকে মেরেছি, যা নয় তা বলেছি, কারণ তুই ওর নামে ফেক আইডি খুলে অন্য ছেলের সাথে অশ্লীল চ্যাটিং দেখিয়েছিস। কোমর থেকে বেল্ট খুলে মারতে লাগলো। কারো একটা টু শব্দ করারও জো নেই, কারণ নিহানকে সবাই অনেক ভয় পায়। মারো, যত খুশি মারো নিহান, তারপরেও আমার তোমাকেই চাই। ভালোবাসি নিহান, প্লিজ ফিরিয়ে দিও না। তোমাকে না পেলে আমি বাঁচবো না নিহান, সব ধ্বংস করে দিব। তবে তুই মরে যা। পুলিশের থেকে পিস্তল নিয়ে গুলি করতে নাই। তখন কারিমা কৌশলে নিহানকে থামায়। ওকে আইন শাস্তি দিবে নিহান, নিজের ক্ষতি করো না। নিহান কারিমা ভাবিকে অনেক সম্মান করে তাই থেমে গেল। তৌসির দিকে কাপা হাঁপা হাতগুলো এগিয়ে নিতেই তৌসি পেছনে চলে গেল। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি, এমআর নিহান রহমান। আপনি ছোটবেলা থেকে নিজের হাতে বুকে আগলে বড় করেছেন আমাকে। কিভাবে বিশ্বাস করে নিলেন এসব? বিশ্বাস করেছেন যেহেতু, তাহলে আমাকে কেন বললেন না? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তারপরেও এসে বললেন না। সরি কলিজা। শাট আপ। গত 2 বছর ধরে আমার সাথে এমন অমানবিক আচরণ করছেন, তবুও মুখ ফুটে প্রতিবাদ করেননি কেন জানেন? কারণ ছোটবেলা থেকে এত ভালোবাসা আদর দিয়ে আমাকে বড় করেছেন, ও সব বাজে ব্যবহারগুলো তুচ্ছ মনে হয়েছে, অভিমান হয়েছে, খুব কষ্ট পেয়েছি, রাগও উঠেছে, তবুও মেনে নিয়েছি। এখানে আপনার জায়গায় অন্য কেউ হলে তার জিভ টেনে ছেড়ে দিতাম। আপনি বলে কষ্টগুলো বন্দি রুমে চোখের পানির সাথে ভাগাভাগি করে নিয়েছি। এত কিছু করে কি পেলাম? আপনার অবিশ্বাস, অবহেলা, জঘন্য অপবাদ, কোথায় কোথায় চড়, শেষের ট্যাগটা পতিতাদের চেয়েও জঘন্য। নিহান মাথা নিচু করে বলল, তোর রাগ জায়েজ তুষি। আপনি আমাকে আর তুষি বলে ডাকবেন না, সেই অধিকার হারিয়ে ফেলেছেন। আর ধন্যবাদ আপনাকে, সেদিন রাতে আমাকে পতিতার চেয়ে খারাপ বলেছিলেন, সেটা শুনেই আমি এত গভীরে ভেবেছিলাম। আর দেখুন, যা ভাবার তার চেয়েও জঘন্য সত্য বেরিয়ে এলো। আপনার জন্য আমার মনে যতটুকু সম্মান ভালোবাসা ছিল তার সবটাই শেষ হয়ে গেছে নিহান রহমান। একটা সেই সুযোগ দিবি, তোকে আবার এই বুকে আঙলে রাখবো, অনেক ভালোবাসবো।
একটা সুযোগ দে না করে যা। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কের অস্তিত্ব থাকে না। ভালোবাসাটা ফ্যাকাশে হতে হতে বিলীন হয়ে যায়। বিশ্বাসহীন সম্পর্ক হলো ক্ষয়িষ্ণু কালো মেঘের মতো। চলে যান আপনি। আপনি আমার মুখ কি দেখবেন না? আমি চাই না আপনাকে আর কখনো দেখতে। পারিমা ভাবি, তোমার বন্ধুকে দিয়ে ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। আপনার দেয়া ভালোবাসার কাছে এই অন্যায়টুকু তুচ্ছ, তাই কোনো শাস্তি দিচ্ছি না, আর কখনো আপনাকে দেখতে চাই না আমি। তৌসি উপরে চলে গেল। নিহান ছলছল চোখে তাকিয়ে আছে তৌসির চলে যাওয়ার দিকে। তৌসি ওকে আপনি করে বলছে। অতীতের একটা কথা মনে পড়লো। এই, তুই আমাকে কখনো তুই আবার কখনো তুমি করে বলিস কেন রে? আমি তোর 4 বছরের বড়, আপনি করে বলবি? যেদিন তুই আমার পর হয়ে যাবি সেদিন থেকে তোকে আপনি করে ডাকবো নিহু।